হ্যালো গাইজ, ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আরপি ম্যাথস গুরুকুলে তোমাদের জন্য একটি নতুন চমক। তোমরা সবাই জানো 2025 তোমাদের জন্য খুবই গোল্ডেন ইয়ার হতে চলেছে, কারণ 2025-এ এত রিক্রুটমেন্ট হবে তোমাদের জন্য, এত এক্সাম কন্ডাক্ট করা হবে, সেটা স্টেটের হোক বা সেন্ট্রালের হোক বা রেলওয়ে হোক। তো সমস্ত এক্সামে তোমরা যদি নিজেদের কোয়ালিফাই করতে চাও তো তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করো, ঠিক আছে? সবসময় মনে রাখবো যে এক্সাম যবে হবে তার জন্য আমি এক্সামের জন্য ওয়েট করবো না যে 2 মাস আগে পড়াশোনা শুরু করবো বা 1 মাস আগে পড়াশোনা শুরু করবো, সেভাবে কিন্তু তোমার এক্সাম কোয়ালিফাই হবে না। তোমাকে এক্সাম হওয়ার 6 মাস আগে থেকে নিজেকে প্রিপেয়ার করতে হবে বা 1 বছর আগে থেকে তোমার প্রিপেয়ার করতে হবে। তো এই সময়টা হচ্ছে গোল্ডেন টাইম তোমাদের জন্য প্রিপারেশন স্টার্ট করার। তো এখন থেকে প্রিপারেশন স্টার্ট করো, তোমরা যখনই এক্সাম হোক তোমরা ঠিক এক্সাম কোয়ালিফাই করবে। এবং সেই কথাটা মাথায় রেখে আমরা কী করলাম না, আগামী 2025-এ পিএসসি যে সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট করতে চলেছে, স্পেশালি যেগুলোর ইন্ডিকেটিভ নোটিফিকেশান অলরেডি পাবলিশ হয়ে গেছে, যেমন কি পিএসসি ক্লার্কশিপ 2025, পিএসসি মিসলেনিয়াস 2025, আইডিও বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এক্সাম 2025, ডাব্লিউপিপি কনস্টেবল অ্যান্ড এসআই এক্সাম 2025। যদিও এর ইন্ডিকেটিভ এক্সাম নোটিফিকেশান এখনও আসেনি, তবে খুব শীঘ্রই আসবে। আর কি এমবিআই মোটর ভেহিকল ইন্সপেক্টর এক্সাম 2025, ডাব্লিউবিসিএস 2025 এবং বাকি যে সমস্ত এক্সাম আসতে চলেছে, এই সমস্ত এক্সামগুলোকে টার্গেট করে আমরা 1000 ম্যাথস প্র্যাকটিসের একটি ক্লাস কন্ডাক্ট করতে চলেছি। এটা শুধু 1000 কেন, যদি আমি দেখি তোমাদের রেসপন্স ঠিকঠাক আছে, আমি এটা 2000 অবধিও তোমাদের ম্যাথস করাতে পারি। ওকে, এবার এই যে 2000 ম্যাথস বা 1000 ম্যাথসের ক্লাস, এখানে শুধু তোমরা যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে তা না, আমরা একদম বেসিক থেকে একদম হাইয়েস্ট লেভেলের কোশ্চেন তোমাদের সলভ করাবো, যাতে পরীক্ষা লেগে তোমাদের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? তো আজকের এই প্রথম ক্লাসে আমরা 15টা করে প্রশ্ন সলভ করবো প্রত্যেকটা ক্লাসে। যদি আমি দেখি যে তোমরা খুব বেশি করে ক্লাস দেখছো এবং তোমরা ভালো লাগছে, তোমরা কমেন্ট করছো, তোমরা রেসপন্স করছো ক্লাসের, তো আমি এই ক্লাসটি 15টা কেন 30টা কোশ্চেনও আমি সলভ করাতে পারি তোমাদের জন্য, ঠিক আছে? তোমরা খুব বেশি করে এই ক্লাসগুলোকে শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে, এবং তোমরা ক্লাসগুলো খুব মন দিয়ে দেখো। কথা দিচ্ছি তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং পরীক্ষা হলে গিয়ে তোমাদের আর পিছনে ফিরে দেখাতে হবে না, ঠিক আছে? তো চলে আসি আজকের ক্লাসের প্রথম প্রশ্নে। দেখো কী বলা হয়েছে, একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মোট নম্বরের 40% পেতে হয়। খুব ভালো কথা। তার মানে যদি আমার 100 ফুল মার্কস হয়, 100 যদি ফুল মার্কস হয়, তাহলে 100-র মধ্যে আমাকে কত পেতে হচ্ছে না 40 পেতে হচ্ছে। আরেকটা কথা বলে দিই, আমাদের এই যে ক্লাসের ভিডিও বা এই যে ক্লাসের আমাদের টোটাল যে প্যাকেজ, যে 1000টা কোশ্চেন বা 2000টা কোশ্চেন, এই 2000টা কোশ্চেনের আমি পিডিএফ কিন্তু তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, ঠিক আছে? সেখান থেকে তোমরা কী করবে না, ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারবে। ডাইরেক্ট তোমরা আগে জয়েন হও আমাদের টেলিগ্রাম গ্রুপে, তারপর সেখান থেকে প্রত্যেক দিনের ক্লাসের ভিডিও পেয়ে যাবে। এবং প্রত্যেক দিন আমরা চেষ্টা করব যে যাতে আমরা মানডে, থার্সডে এবং স্যাটারডে এই 3 দিন তোমাদের জন্য ক্লাসের ভিডিও নিয়ে আসবো। এই 3 দিন, ঠিক এই 3 দিন শুধু আমাদের এই এক্সামগুলোকে টার্গেট করে যে ক্লাস হবে সেই ক্লাসগুলোর ভিডিও আসবে, ঠিক আছে? বাকি দিনগুলোতে আমাদের রেলওয়ের ক্লাস তো চলবেই, এবং তার সাথে রেলওয়ে এনটিপিসি বা গ্রুপ ডি, এই দুটোকে কেন্দ্র করে আমাদের তো প্র্যাকটিস ক্লাস চলবেই। তার সঙ্গে আবার আমরা জিওমেট্রি যে ক্লাসটি কন্ডাক্ট করছি অলরেডি, জিওমেট্রি একদম বেসিক থেকে একদম প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সেই ক্লাসটাও কন্টিনিউ হবে, ঠিক আছে? তো এই প্রত্যেকটা ক্লাসের টাইমিং বা প্রত্যেকটা ক্লাসের আমাদের পিডিএফ সব কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল আরপি ম্যাথস গুরুকুলে। তো আর দেরি নয়, আরপি ম্যাথস গুরুকুল টেলিগ্রাম চ্যানেলে আজই জয়েন করো, ঠিক আছে? তো চলে আসি প্রশ্নে। কী বলা হয়েছে না, একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মোট নম্বরের 40% পেতে হয়। খুব ভালো কথা। তো 100-র মধ্যে আমাকে 40 পেতে হয়। একজন ছাত্র 265 নম্বর পেয়েছে এবং 55 নম্বর দ্বারা ফেল হয়েছে, 55 নম্বরের জন্য সে ফেল করেছে বলে ঘোষণা হয়েছে। খুব ভালো কথা। তার মানে কি 265 নাম্বার সে পেয়েছে, এই 265 নাম্বারের সঙ্গে যদি আর 55 আমি যোগ করে দিই,
তাহলেই সে পাস করে যায়, মানে 265 নাম্বার সে পেয়েছে, আর যদি 55 নাম্বার সে বেশি পেত তাহলেই সে পাস করে যেত। তাহলে 265 প্লাস 55 মানে হচ্ছে 320। তার মানে 320 হচ্ছে পাসিং মার্কস, 320 হচ্ছে কি পাস মার্কস, এটা হচ্ছে পাস মার্কস। তার মানে বলাই আছে যে 100-র মধ্যে 40 পেলে, মানে 40% নাম্বার পেলে আমি পাস করি। তাহলে 320 কার সঙ্গে ইকুয়াল না 40%-এর সঙ্গে ইকুয়াল, 40%-এর সঙ্গে ইকুয়াল। তাহলে পরীক্ষাটি মোট কত নম্বরের উপর হয়েছে, তার মানে কি ফুল মার্কস কত ছিল সেটা নির্ণয় করতে বলেছে। আমি এখানে ফুল মার্কস 100 করেছিলাম, মানে কি 100%। তাহলে 40%-এর ভ্যালু যদি 320 হয় তাহলে কত গুণ, তুমি বলতে 8 গুণ। তাহলে এখানে 8 গুণ করলে আমি ভ্যালু পেয়ে যাবো। তাহলে 100 × 8 করলে কত পাবো, 800 নম্বরের আমার টোটাল পরীক্ষা, তার মধ্যে 320 পেলেই আমি পাস করবো। তাহলে অপশান সি হচ্ছে প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 2-তে কী বলা হয়েছে, যদি একটি ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করা হয় এবং ভগ্নাংশের হরকে 150% বৃদ্ধি করা হয়, তাহলে ফলাফল ভগ্নাংশটি পাওয়া হয় সেটা হচ্ছে 9/35। তাহলে মূল ভগ্নাংশটি কত নির্ণয় করতে হবে। তাহলে মূল ভগ্নাংশটি আমি ধরতে পারি x/y, যেখানে x হচ্ছে লব এবং y হচ্ছে হর। এবার কী হয়েছে, ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করা হয়েছে। আচ্ছা বলো তো 200%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 200%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, তুমি 200% মানে হচ্ছে 200/100 অ্যান্ড দ্যাট ইজ 2/1। তার মানে যে জিনিসটার ভ্যালু ছিল 1 সেটা 2 বৃদ্ধি পেয়েছে, 2 বৃদ্ধি হয়েছে, হয়েছে কত না 3 হয়েছে। তার মানে পুরো ভগ্নাংশটির মধ্যে লব যে আছে সে হচ্ছে এক্স, সে কি 3/1 গুণ হয়েছে, তার মানে কি আলটিমেট 3x হয়েছে। তার মানে 200% বৃদ্ধি, এর মানে হচ্ছে আলটিমেট কী হলো না ভগ্নাংশটির লব বেড়ে হলো 3 গুণ, তার মানে হলো কত 3x। ওকে, সিমিলারলি দেখতে পাচ্ছি 150% বৃদ্ধি পেয়েছে কি হর। তাহলে 150%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 150%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 150/100, আর 150/100 মানে 15/10 মানে হচ্ছে 3/2, 3/2। তার মানে 2 যার মান ছিল সেটা 3 বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে, 3 বৃদ্ধি পেয়েছে, তাই তো 3 বৃদ্ধি পেয়েছে, মানে হয়েছে কত বৃদ্ধি পেয়ে, হয়েছে 5/2। তার মানে 5-এর 2 গুণ হয়েছে, হর বেড়ে কত হয়েছে, হর আলটিমেট 5-এর 2 গুণ হয়েছে। তার মানে 150% বাড়ার ফলে, 150% বৃদ্ধি পাওয়ার ফলে এখন কত হর হলো না 5y/2, হর হলো 5y/2। তাহলে এখন ভগ্নাংশটি কী হলো না ভগ্নাংশটি হয়ে গেল 3x/5y/2, তার মানে 6x/5y, 6x/5y। আর এই 6x/5y এর ভ্যালু কত দেওয়া হয়েছে, 6x/5y এর ভ্যালু কত দেওয়া হয়েছে না 6x/5y হচ্ছে কত না 9/35। ব্যাস, এখান থেকে আমাকে x/y ভ্যালু নির্ণয় করতে হবে। মূল ভগ্নাংশটি বলেছে, তাহলে মূল ভগ্নাংশটি কত x/y। তাহলে দেখো 6 কাটাকুটি হচ্ছে 5, এখানে 7, 5 7 35, 2 দিকে কাটাকুটি যাচ্ছে 2 3 6, সরি 3 দিকে কাটাকুটি যাচ্ছে 3 2 6, 3 3 9। তাহলে আলটিমেট x/y ভ্যালু কত হলো না 3/2, দিকে এলে 7-এর সঙ্গে গুণ হয়ে 14, তাহলে 3/14 হয়ে গেল আমার মূল ভগ্নাংশ। আর এই মূল ভগ্নাংশর আনসার কত হলো না 3/14, অপশান এ। তো বোঝা গেল, আশা করি কোনো অসুবিধা নেই। চলে যাই পরের প্রশ্নে। একটি আয়তক্ষেত্রের প্লটের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত যথাক্রমে 6:5, তাই তো। তার মানে লেন্থ আর ব্রেথের কী বলা হয়েছে, রেশিও বলা হয়েছে। লেন্থ আর ব্রেথের রেশিও কত না 6:5। আচ্ছা, নির্ণয় করতে কী বলা হয়েছে, যে প্লটের প্রস্থ দৈর্ঘ্যের থেকে 34 মিটার কম হয়, খুব ভালো কথা। তাহলে আয়তক্ষেত্রটির প্লটের পরিসীমা কত। ঠিক আছে, আমরা জানি পরিসীমা বা পেরিমিটার সেটিকে আমরা কীভাবে নির্বাচন করে থাকি আয়তক্ষেত্রের না 2 × l+b, 2 × l+b, তাই তো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর বলো এখানে দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য হচ্ছে 6, প্রস্থ কত 5, তাহলে আলটিমেট 6 5 11 আর 2 কত 22। তার মানে যদি 6 হয় দৈর্ঘ্য, 5 হয় প্রস্থ, তাহলে পরিসীমা কত হবে, পেরিমিটার কত হবে 22। বলা হয়েছে যে দৈর্ঘ্য প্রস্থর থেকে 34 মিটার বেশি বা প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে 34 মিটার কম। তাহলে এখানে দেখতে পাচ্ছি রেশিওর মধ্যে 6 আর 5 ডিফারেন্স কত 1, তার মানে 1-এর ভ্যালুই কত না 1-এর ভ্যালু হয়েছে 34, 1-এর ভ্যালু কত না 1-এর ভ্যালু হয়েছে 34 মিটার, তাই তো। তাহলে 22-এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 22-এর ভ্যালু কত কী করে বার করবো না 34-কে 22 গুণ করে দেবো, ব্যাস তাহলেই আমি আনসার পেয়ে যাবো। আচ্ছা 34-কে 22 গুণ, 34 × 11 করলে কত হয় না 34 × 11 করলে হবে 374, তাই তো 374 × 2, আর 374 × 2 মানে হচ্ছে 2 4 8, 37 2 74,
তার মানে 748 মিটার। অপশান ডি হবে প্রশ্নের সঠিক আনসার। আমরা 11-র মাল্টিপেলে ওখানে খুঁজতে পারতাম, বিও দেখতে পাচ্ছি 11-র মাল্টিপেল, তাই তো। 8-4 কী করে করবো? 8-4 12, 12 - 1 11, তার মানে 11 কি 11 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তার মানে 8-1-4 বা 814 11 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। সিমিলারলি 3 + 4 7, এও 11-র মাল্টিপেল। সিমিলারলি 8-এর সাথে 15 - 4 11, তার মানে এও 11 দিয়ে মাল্টিপেল। তাহলে 11-র মাল্টিপেল চেক করলে কিন্তু আমি দেখেই আনসার নির্ণয় করতে পারবো না, আমাকে করে দেখতে হবে। ইজ ইট ক্লিয়ার? বলবো হ্যাঁ, দা খুব ক্লিয়ার, একদম জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্ন, একজন ব্যক্তি 35 কেজি চাল কিনেছে, প্রতি কেজি 9.50 টাকা দরে। খুব ভালো কথা, 35 কেজি চাল কিনলো, কত টাকা দরে? প্রতি কেজি 9.50 টাকা দরে। খুব ভালো কথা। আর কি করলো না, 30 কেজি চাল কিনেছে, প্রতি কেজি 10.50 টাকা দরে। খুব ভালো কথা। তাহলে তারপরে 30 কেজি চাল কিনলো আবার, এবং তার দর হচ্ছে 10.50। মানে বুঝতে পারছো এখানে আশা করি যে আগে 35 কেজি যে চাল কিনেছিল সেখানে প্রত্যেক কেজি চালের দাম ছিল 9.50 পার কেজি, আর এখন হচ্ছে 10.50 পার কেজি। মানে এখন প্রতি কেজি চালের দাম 1 টাকা করে বৃদ্ধি পেয়েছে। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, দ্য ক্লিয়ার, জলের মতো পরিষ্কার। সে দুটিকে কী করলো? মিশ্রণ করলো। এই দুটোকে কী করলো? মিশ্রণ করে দিল। 35 কেজি 30 কেজিকে মিশ্রণ করে দিল। খুব ভালো কথা। এখন প্রতি কেজি কত দামে সে ওই মিশ্রণটিকে বিক্রি করবে যাতে লেনদেনে তার 35% লাভ হয়। এখন মিশ্রণ করার পর সে বিক্রি করবে এবং বিক্রি করে তাকে 35% লাভ করতে হবে। তাহলে প্রতি কেজি বিক্রয় মূল্য কত হবে নির্ণয় করতে হবে। প্রতি কেজির বিক্রয় মূল্য আগে আমায় নির্ণয় করতে হবে যে প্রতি কেজির ক্রয় মূল্য মিশ্রণ করার পরে, প্রতি কেজির ক্রয় মূল্য মিশ্রণ করার পরে। আচ্ছা, প্রতি কেজি মানে কি? প্রতি কেজির মূল্য হচ্ছে মানে কি গড় মূল্য, বা প্রতি কেজির মূল্য মানে কি বলবো আমি? প্রত্যেক কেজির মূল্য মানে হচ্ছে গড় মূল্য বা অ্যাভারেজ মূল্য, তাই তো। তাহলে এখানে দেখো 35 কেজির প্রত্যেক কেজির দাম হচ্ছে 9.50। তাহলে 35 কেজির প্রত্যেক কেজির দাম হচ্ছে কত? 9.50। আর নেক্সট 30 কেজির প্রত্যেক কেজির দাম কত? 10.50। তাহলে আমি যদি এই 10.50কে 9.50 ভেবে নিতাম, তাহলে আমি বলতাম যে 35 + 30 মানে 65 কেজি চালের দামও কত? 65 কেজি চালের দামও কত? 9.50 টাকা করেই। আচ্ছা, এখানে তোমাদের একটা আমি জিনিস শিখিয়ে দিই, একটা জিনিস কথা বলে দিই, সেটা খুব ইম্পর্টেন্ট। যে এখানে 35 আর 30 অনেক বড় বড় সংখ্যা দেখতে পাচ্ছ। এত বড় সংখ্যা নিয়ে কাজ করবে না, সবসময় এদের রেশিও করে নেবে, এদের ছোট করে নেবে। তাহলে দেখো 5 কেজি কাটাকুটি যাচ্ছে, 5 × 7 = 35, এখানে 5 × 6 = 30। ঠিক আছে, প্রতি কেজির দাম 7 কেজিতেও যা হবে 6 কেজিতেও তাই হবে। ঠিক আছে, সেটা কোনো ম্যাটার নয়। তাহলে 7 কেজির প্রত্যেক কেজির দাম হচ্ছে 9.50, আর 6 কেজির প্রত্যেক কেজির দাম হচ্ছে 10.50। তাহলে এখানে আমি ধরে নিই যদি যে প্রত্যেক কেজির দাম 9.50 করেই, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, প্রত্যেক কেজির দাম তো 9.50 আছেই। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি প্রত্যেক কেজির দামে 1 কেজি কম নিয়ে 1 টাকা কম, 1 টাকা কম নিয়ে ফেলেছি। প্রত্যেক কেজিতে আমি 1 টাকা করে কম ধরে ফেলেছি। তাহলে আমি আলটিমেট কত কেজি কিনেছিলাম না? 6 কেজি। তাহলে 6 কেজিতে আমি টোটাল 6 টাকা কম ধরে ফেলেছি। তাহলে সেই 6 টাকা আমার আরও বেশি করতে হবে, 6 টাকা আরও বেশি হওয়া উচিত ছিল। তাহলে এই 6 টাকা আমি যদি প্রত্যেকের কাছে ভাগ করে দিই, প্রত্যেকে সমান ভাগে ভাগ করে দিই, তাহলে কতর মধ্যে ভাগ করতে হবে না? 6 + 7 মিশ্রণের পরিমাণ কত হয়েছে না? 13 কেজি। তাহলে 6 + 7 13-র মধ্যে ভাগ করতে হবে। তাহলে 6/13 কত হলো আমার? 6/13। তাহলে আলটিমেট 9.50 তো হবেই, প্লাস এক্সট্রা কী হবে না? 6/13। তাহলে এটাই হচ্ছে আমার প্রতি কেজির ক্রয় মূল্য। প্রতি কেজির কি ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। তাহলে 9.50 + 6/13, দেখো 6/13 এই যে ভাগফল, এটা কী হবে? একটু পয়েন্টে বেশি আসবে, যেখানে আমার একটু অসুবিধা হবে কাটাকুটি করতে। তাই তুমি এটাকে প্রয়োজনের স্বার্থে 13কে 12 বানিয়ে নাও, 13কে 12 বানিয়ে নাও। 1 নিচে কম করলে খুব একটা বেশি অসুবিধা হবে না। তাহলে 6/12 করলে আমি কী পাবো? 0.50, তাই তো। তাহলে 9.50 + 0.50 মানে হচ্ছে 10.00 বা 10। তাহলে আমি পেয়ে গেলাম কি? কস্ট প্রাইস কত হয়ে গেল আমার? 10 টাকা। কস্ট প্রাইস কত হলো? 10 টাকা। এবার কি বিক্রি করে কত % লাভ করতে হবে? 35% লাভ করতে হবে। তাহলে 35% লাভ করলে আমার বিক্রয় মূল্য কত হবে? আমি জানি যে লাভ যদি 35% হয়, তাহলে আমার সেলিং প্রাইস কত হবে না? 100 + 35, দ্যাট ইজ 135%। তাহলে 100 + 35 মানে হচ্ছে 135%। আর কস্ট প্রাইস পেয়ে গেছি, তাহলে এর ওপর 135% নির্ণয় করলে আমি আনসার পেয়ে যাব। তাহলে 10 × 135/100, এটাই হবে আমার কারেক্ট আনসার। তার মানে হচ্ছে 13.50 হয়ে গেল আমার কারেক্ট আনসার। তাহলে 13.50 কাছাকাছি অ্যাপ্রক্স একটা আনসার হবে
অপশান বি হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার। অ্যাকচুয়ালি 13.40 বা 46 এর কাছাকাছি একটা আনসার বেরোবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5-এ কী বলা হয়েছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে যদি তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়। তো এই ধরনের প্রশ্নগুলো সাধারণত একটি কনসেপ্টের উপরে দাঁড়িয়ে, কী কনসেপ্ট না, যদি কোনো একটা বস্তু প্রথমে A% বৃদ্ধি পায়, তারপরে কোনো বস্তুর দাম হতে পারে বা কোনো বস্তুর ক্রয় মূল্য হতে পারে বা বিক্রয় মূল্য হতে পারে, যা খুশি হতে পারে, তার প্রথমে A% বৃদ্ধি হলো, তারপরে আবার A% বৃদ্ধি হলো, মানে সাকসেসিভ পার্সেন্টেজ বৃদ্ধি হচ্ছে কত করে, সমান বৃদ্ধি। প্রথমে A% বৃদ্ধি, আবার A% বৃদ্ধি, তাহলে টোটালের ওপর মোটের ওপর কত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে গো না 2A + A²/100। এই ডাইরেক্ট ফর্মুলার উপর বেস করেই এই ধরনের প্রশ্নগুলো দাঁড়িয়ে থাকে। তাহলে দেখো এখানে A এর ভ্যালু কত, এখানে A এর ভ্যালু হচ্ছে কত 20%। তাহলে তুমি বলো যে আনসার কত হবে, 2A মানে 2 × 20 দ্যাট ইজ 40 প্লাস A² মানে 20² দ্যাট ইজ 400/100, তার মানে 40 + 4 দ্যাট ইজ 44% হবে আমার কারেক্ট আনসার। তাহলে এটি আমার মুখস্থ দেওয়ার কথা যে 20% বৃদ্ধি হয়, 20% যদি সাকসেস বৃদ্ধি হয় দুবার, তাহলে আমার 44% টোটালের উপর বৃদ্ধি হবে। 10% যদি আমার সাকসেসের বৃদ্ধি হয় দুবার, তো টোটালের উপর আমার কত বৃদ্ধি হবে, টোটালের উপর বৃদ্ধি হবে 21%। তাই 2A 2 × 10 20 + A²/100 মানে কত 1, তাহলে 21% বৃদ্ধি হবে, ঠিক আছে। এগুলো তোমাদের মুখস্থ থাকার কথা। ওকে, সিমিলারলি 30% হলে কত হবে, সিমিলারলি 40% হলে কত হবে, এগুলো তোমাদের যেন এমন করে প্র্যাকটিস হয়ে যায়, মুখস্থ হয়ে দেখেই তোমরা আনসার বলতে পারো যে 20% সাকসেস বৃদ্ধি মানে দাদা 44% হচ্ছে টোটালের উপর বৃদ্ধি, 10% সাকসেস বৃদ্ধি মানে দাদা 21% সাকসেস বৃদ্ধি, ঠিক আছে। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের করে মুখস্থ যাওয়ার কথা, দেখি আমি আনসার বলতে পারি। নেক্সট প্রশ্ন, 700 টাকা রাম, শ্যাম এবং যদুর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে রাম শ্যাম যা পেয়েছে তার অর্ধেক এবং শ্যাম যদু যা পেয়েছে তার অর্ধেক পায়। তো এই ধরনের প্রশ্ন আমার 700 টাকা ভাগ করা হয়েছে কার মধ্যে, তিনজনের মধ্যে, রাম, শ্যাম আর যদু, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন সাধারণত লাস্ট থেকে শুরু করতে হয়। দেখো রাম কী বলা হয়েছে না, রাম শ্যাম যা পেয়েছে তার অর্ধেক পেয়েছে এবং শ্যাম যদু যা পেয়েছে তার অর্ধেক পেয়েছে, ঠিক আছে। তাহলে যদুর টাকা আমি ধরে নিই, যদুর টাকা 2x ধরে নিলাম বা আমি 4x ধরলাম, ঠিক আছে। তাহলে শ্যাম কী পেয়েছে না তার অর্ধেক, তার মানে 4x এর অর্ধেক কত 2x। আবার রাম কী পেয়েছে, শ্যামের অর্ধেক, তাহলে 2x এর অর্ধেক মানে হচ্ছে x, ঠিক আছে। তাহলে আলটিমেট রেশিও কত হলো না x = 2x = 4x, দ্যাট ইজ 1:2:4। তার মানে দেখো 4 আর 2 6 আগে কত 7, তাহলে 7 মানে টোটাল ভ্যালু কত 700, তাহলে 7-এর ভ্যালু কত 700, কত গুণ 100 গুণ, তার মানে 1-এর ভ্যালু কত হবে 100, 2-এর ভ্যালু কত হবে 200, 4-এর ভ্যালু কত হবে 400। তাহলে আমার নির্ণয় করতে হবে কার ভ্যালু না যদুর পাওয়া অর্থের পরিমাণ, যদুর ভ্যালু কত ছিল না 4x, মানে 4-এর ভ্যালু কত, তার মানে হচ্ছে কত 400। অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। তো বোঝা গেল, আশা করি এই ধরনের প্রশ্ন নেক্সট টাইম এলে তোমাদের সমাধান করতে আর কোনো অসুবিধা হবে না। পরের প্রশ্ন, 8, 24, 36 and 54-এর লসাগু নির্ণয় করো। আচ্ছা দেখো, এই ধরনের প্রশ্নের সমাধান করার জন্য তোমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড অ্যাপ্লাই করবে। 8 আর 24, আরেকটা কথা বলে দিই, 8 আর 24 এটা কি ডাইরেক্ট গুণিতক, 8 × 3 = 24 আমরা জানি। তো যখনই আমরা ডাইরেক্ট গুণিতক পাবো তখনই মনে রাখবো যে ডাইরেক্ট গুণিতক যদি হয়ে যায়, মানে 8কে কোনো একটি সংখ্যা দিয়ে গুণ করে 24 পাচ্ছি, তাহলেই মনে রাখবো যে সবথেকে বড় সংখ্যাটি হবে এদের মধ্যে এলসিএম। তার মানে 8 আর 24-এর এলসিএম কত 24। তাহলে 8 কী হয়ে গেল, পিকচার থেকে আউট হয়ে গেল। তাহলে 8, 24, 36, 54-র এলসিএম যা, 24, 36 আর 54-র এলসিএম তাই হবে। ওকে, তাহলে আমি শুধু 24, 36, 54 এই তিনটে সংখ্যা নিয়ে ভাববো। ওকে, তাহলে 24 একে আমরা কি লিখতে পারি, 24কে আমরা লিখতে পারি 8 × 3, আর 8কে আমরা কি লিখতে পারি 2-এর কিউব, তাহলে 2-এর কিউব × 3। তাহলে দেখো এর মধ্যে আর কোনো প্রাইম ফ্যাক্টর নেই, 2 আর 3ই হচ্ছে এদের প্রাইম ফ্যাক্টর। সিমিলারলি 36কে আমরা কি লিখতে পারি না 4 × 9, 4কে আমরা কি লিখতে পারি 2² আর 9কে আমরা কি লিখতে পারি 3²। সিমিলারলি 54কে আমরা কি লিখতে পারি না 18 × 3, তাই তো 18 × 3 লিখতে পারি, বা লিখতে পারি 2 × 27, তাহলে 2 একবার লিখলাম আর 27 মানে 3-এর কিউব, তাই তো। এবার দেখো, এবার এলসিএম নির্ণয় করার সময় কী করব না এলসিএম নির্ণয় করার সময় প্রাইম ফ্যাক্টরগুলোকে লিখে নেবো। প্রাইম ফ্যাক্টর কী 2 আর 3,
এবার এদের সর্বোচ্চ পাওয়ারগুলো নেবো। 2-এর সর্বোচ্চ পাওয়ার কী দেখতে পাচ্ছি? কিউব। 3-এর সর্বোচ্চ পাওয়ার কী দেখতে পাচ্ছি? 3। তার মানে 2 কিউব ইন্টু 3 কিউব হবে এদের এলসিএম। তাহলে 2 কিউব হলে কত হবে? 8। 3 কিউব কত? 27। আর 27 ইন্টু 8, 27 ইন্টু 8 করলে কত হয়? 216। তার মানে 216 অপশান এ হয়ে যাবে এলসিএম। ঠিক আছে, তাহলে এই মেথডে যদি তুমি এলসিএম নির্ণয় করো অনেক সহজে খুব তাড়াতাড়ি প্রশ্নের সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, অনেক সহজে এবং খুব তাড়াতাড়ি প্রশ্নের সলিউশন হয়ে যাবে। চলে যাই নেক্সট প্রশ্নে। দেখো, প্রশ্নে বলা হয়েছে একজন দোকানদারের টানা 5 মাসের বিক্রি 6,435, 6,927, 6,855, 7,230 এবং 6,562 টাকা। ঠিক আছে, বলেছে ষষ্ঠ মাসে সে কত টাকার বিক্রি করলে, এটা টার না তার হবে, তার গড় বিক্রয়ে গিয়ে দাঁড়াবে কত? 6,500 টাকা। ঠিক আছে, তাহলে টোটাল 6 মাসের বিক্রি, তার মধ্যে 5 মাসের বিক্রি আমার দেওয়া হয়েছে। তাহলে ফার্স্ট মান্থের বিক্রি কত বলা হয়েছে গো? 6,435। সেকেন্ড মাসে বিক্রি কত? সেকেন্ড মাসে বিক্রি হচ্ছে আমার 6,927। থার্ড মাসে বিক্রি কত? থার্ড মাসে বিক্রি হচ্ছে 6,855। আর ফোর্থ মাসে বিক্রি বলা হয়েছে 7,230। ফিফথ মাসে বিক্রি কত বলা হয়েছে? ফিফথ মাসে বিক্রি হচ্ছে 6,562। ষষ্ঠ মাসে বিক্রি আমাকে নির্ণয় করতে হবে, সিক্স মাসে। বলেছে যে গড় কত হবে? না গড় হবে 6,500। তাহলে তুমি বলবে দাদা আমি কী করে নির্ণয় করব? না এদের টোটাল সাম করে দেবো। টোটাল সাম করব, টোটাল সাম করার পরে 6,500 তো গড়, তাহলে 6,500 ইন্টু আমি 6 করলে আমি কী পেয়ে যাব? 6 মাসের টোটাল বিক্রি মাইনাস 5 মাসের বিক্রি করলেই আমি পেয়ে যাব ষষ্ঠ মাসের বিক্রি, তাই তো? কিন্তু এই পদ্ধতিটা করতে গেলে আমার কী হবে? না সময় লেগে যাবে। তা আমি যে পদ্ধতি অবলম্বন করব সেটা হচ্ছে ডেভিয়েশন পদ্ধতি। মানে ডেভিয়েশন পদ্ধতি মানে কি? আমি প্রত্যেকটা মাসের সঙ্গে অ্যাভারেজের কী করব? না ডিফারেন্স নির্ণয় করব। যে দেখব যে 6,500 যদি আমি প্রত্যেকটার ধরে নিই, আমাকে ষষ্ঠ মাস অবধি যদি প্রত্যেকটায় 6,500 করে আমার বিক্রি হয়, তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ প্রত্যেক মাসে 6,500 বিক্রি হচ্ছে। কিন্তু যখন আমি এই একের পাশে ফার্স্ট মাসে 6,500 লিখছি, দেখছি যে প্রথম মাসে এই 6,500 থেকে কিছু কম বিক্রি হয়েছে। তাহলে এই যে ডিফারেন্স, এটাকেই বলা হয় ডেভিয়েশন। দেখো 6,500 প্রত্যেকটা লিখে দাও, খুব ভালো করে বুঝবে এই পদ্ধতি। এখানেও লিখে দাও 6,500, এখানেও লিখে দাও 6,500, এখানেও লিখে দাও 6,500, এখানেও লিখে দাও 6,500, আর এখানেও লিখে দাও 6,500। তবেই তো আমি বলতে পারি যে প্রত্যেকটি মাসে আমি দেখতে পাচ্ছি 6,500 করে বিক্রি হয়েছে, তার মানে গড় বিক্রি কত? 6,500 টাকার। কিন্তু এখানে দেখতে পাচ্ছি ডেভিয়েশন কত? না এখানে কম বিক্রি। কত কম বিক্রি হয়েছে? না 6,500 মাইনাস 6,435, দ্যাট ইজ -65। তাহলে -65 এখানে আমি দেখতে পাচ্ছি ডেভিয়েশন। সিমিলারলি এখানে ডেভিয়েশন কত? 6,927 মাইনাস 6,500, মানে 327 টাকা এখানে বেশি বিক্রি হয়েছে। তাহলে প্লাস লিখে দাও, 427 টাকা বেশি বিক্রি হয়েছে, 427 টাকার বেশি বিক্রি হয়েছে। সিমিলারলি এখানে দেখো 6,500, 6,855, এখানে 355 টাকার বেশি বিক্রি হয়েছে। সিমিলারলি এখানে দেখো কত? না 7,230 মাইনাস 6,500, মানে 700 দিলে কত? 7,200 হবে, আর 730 টাকা, তার মানে 730 টাকা বেশি বিক্রি হয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছি 62 টাকার বেশি বিক্রি হয়েছে। এবার 6,500 যদি এখানেও লিখে দিই আমি, তাহলে ডিফারেন্স কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। যদি সিক্সতেও 6,500 হয় তাহলে কি ডিফারেন্স 0 হয়ে যাবে। কিন্তু ডিফারেন্স 0 হলে হবে না, আমার এখানে এই যে ডিফারেন্সগুলো পেয়েছি, এই প্রত্যেকটা ডিফারেন্সের যোগফল বা বিয়োগফল আমাকে 0 হতে হবে, তবেই আমি বলতে পারবো যে টোটাল বা অ্যাভারেজ আমার 6,500 টাকার বিক্রি হয়েছে। তাহলে এখানে দেখি এই ডিফারেন্সগুলো আলটিমেট কি 0 হচ্ছে? দেখি যদি 0 হয়ে যায় তাহলে বলবো যে এখানে 6,500ই হচ্ছে আনসার। কিন্তু যদি 0 না হয় তাহলে কত প্লাস বা কত মাইনাস সেটা আমার নির্ণয় করতে হবে। দেখো 65 মাইনাস 65 প্লাস 62, মাইনাস 65 প্লাস 62 মানে হচ্ছে -3, আর 427 মাইনাস 3 করে দাও 424, কত হলো? 424। এবার দেখো 355, 730 আর 424 যোগ করলে কত হয় গো? 4 আর 5 9, এখানে
3 আর 5 8 আর 2 10 শূন্য, হাতে 1, 7 আর 4 11 আর 3 14 আর 1 15। তাহলে 1509 টাকা আমি অলরেডি দেখতে পাচ্ছি বেশি বিক্রি হয়েছে। তার মানে ষষ্ঠ মাসে যদি আমার 6500 আমাকে গড় রাখতে হয়, তাহলে এই 1509 টাকার কম বিক্রি করতে হবে, 1509 টাকা কম বিক্রি করতে হবে। তাহলে 6500 মাইনাস 1509 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তাহলে 6500 মাইনাস 1509 কত? 4991 টাকা। তার মানে অপশান সি হবে প্রশ্নের সঠিক আনসার। দেখো 6500 মাইনাস 4991, তার মানে কত হবে এখানে? না মাইনাস 1509। এবার দেখো আলটিমেট ডেভিয়েশন, টোটাল ডেভিয়েশন কত হয়ে গেল? না 0 হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে ডেভিয়েশন পদ্ধতিতে, ঠিক আছে? নামটা শুনতে খুব বড় সড়ো হলেও শক্ত ব্যাপার মনে হলো, কিন্তু ব্যাপারটা শক্ত না, খুবই ইজি, ঠিক আছে? যদি একবার বুঝে যাও তাহলে গড় বা অ্যাভারেজের এই ধরনের প্রশ্নের সমাধান করতে তোমাদের খুব কম সময় লাগবে, শুধু ক্যালকুলেশন ফার্স্ট করতে হবে। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। বলা হয়েছে একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলো। খুব ভালো কথা। ধরলাম একটি সংখ্যা এক্স, তাকে দুগুণ করা হয়েছে মানে 2x করা হয়েছে, তার সঙ্গে 9 যোগ করা হলো। যোগফলটিকে 3 গুণ করা হলে তা 75 হয়। তাহলে যোগফলকে 3 গুণ করলে আলটিমেট ভ্যালু হয়ে যায় 75। তার মানে 2x প্লাস 9-এর ভ্যালু কত? না 75/3, তার মানে 25, তাই তো? তাহলে এখান থেকে 2x-এর ভ্যালু পাবো? বলবে হ্যাঁ দাদা অবশ্যই পাবো। 25 মাইনাস 10 15 প্লাস 1 16। তাহলে x-এর ভ্যালু কত হলো? না x-এর ভ্যালু হচ্ছে 8। তাহলে নির্ণয় করতে পারছি সংখ্যাটি কত? তুমি বলবে 8। নেক্সট প্রশ্ন 10। একটি পিপাতে 65 লিটারের জল মিশ্রিত দুধে দুধ এবং জলের অনুপাত আছে। খুব ভালো কথা। দুধ এবং জলের অনুপাত হলো 10:3। তাহলে মিল্ক আর ওয়াটারের রেশিও দেওয়া হয়েছে। কত? 10:3। এবার কী বলা হলো? এই মিশ্রণে আর কত পরিমাণ জল মেশালে দুধ জলের অনুপাত 8:5 হবে। তাহলে আলটিমেট 8:5 হতে হবে। কত? 8:5। কী জন্য? না কী মেশালে? না জল মেশালে, ওয়াটার মেশানো হয়েছে, ওয়াটার অ্যাড করা হয়েছে, ঠিক আছে? তার মানে মিল্ক কিন্তু একই আছে, তাহলে দেখো 65 লিটার আমার মিশ্রণ ছিল, তাহলে 10 প্লাস 3 কত ছিল? 13। 13-র ভ্যালু কত ছিল? 65। তাহলে 13কে কত গুণ করলে 65 হয়? 5 গুণ করে। তাহলে আলটিমেট ওয়াটারের ভ্যালু কত ছিল? 5 3 15, আর এটা হচ্ছে 5 10 50। 5 10 50। তার মানে মিল্ক তো আমার একই আছে, মানে মিল্ক এখনও আমার 85 আছে। তাহলে 8-এর ভ্যালু কত? 50। তাহলে 5-এর ভ্যালু কত হবে? তুমি বলবে দাদা 5 ভ্যালু হবে 5 × 50/8। 5 × 50/8। তাহলে 2 দিয়ে কাটাকুটি হচ্ছে, 2 4 8, আর এখানে 25। তার মানে 25 5 125/4 লিটার এখন হয়ে গেল আমার ওয়াটার। ছিল 15, হয়ে গেল 125/4। হয়ে গেল 125/4। তাহলে আলটিমেট কত বৃদ্ধি পেল? তুমি কত বৃদ্ধি পেয়েছে? না 125/4 মাইনাস 15। তার মানে 125 মাইনাস 60/4। আর 125 মাইনাস 60 করলে কত হয়? 125 মাইনাস 60 করলে হয় আমার 65/4। আর 65/4 মানে 4 16 64, 16 পূর্ণ 1 4। অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার।